সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভিলেজ কমিটির জায়গা দখল করে কোনোভাবেই পঞ্চায়েত গঠন করতে পারে না রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িক সুরসুরিতে কোনো কাজ হবে না বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। সবাই বুঝে গেছে যে আপনারা কি চান এবং কিভাবে আপনারা বিভ্রান্ত করেন সেটা সবাই জেনে গেছে। ঘুম থেকে উঠেই খালি খুঁজা কিভাবে ইস্যু তৈরি করা যায়, এবং এই ইস্যুর আমি সেদিন অদ্ভুত আমার কাছে লাগলো। কি বলছেন যে নগর পঞ্চায়েত, এই বিশ্রামগঞ্জে যে নগর পঞ্চায়েত হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য অনেক জায়গায় অনেক কিছু হয়। আজকে আমাদের এডিসির মধ্যেও টাউনশিপও হবে, তার জন্য হবে, আমরা করব। এবং এখানে নন এডিসি এলাকায় পঞ্চায়েত হবে, সেখানে ডিমান্ড। তো সেখানে নগর পঞ্চায়েত যদি হয়, সেখানে এডিসির নাকি অংশ নিয়ে গেছে। এরকম মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুনভাবে আরেকটা চিন্তা ভাবনা। এবং আমি দেখলাম সেখানে গিয়ে, আরে যারা অফিসার তারা ভুলেও এই কাজটা করবে না যে কোনো অবস্থায় ভিসির জায়গা পঞ্চায়েতে নিয়ে যাবে আর পঞ্চায়েতের জায়গায় ভিসিতে নিয়ে আসবে। কারণ তার চাকরি করতে হবে, তার কোর্টে যেতে হবে যদি ভুলভাল করে। কাজেই মানুষকে শুধু বিভ্রান্ত করার জন্য সেখানে যখন যিনি অফিসার ছিলেন উনি বললেন যে আমরা কোনো অবস্থায় ভিসির কোনো জায়গা আমরা নেই। ম্যাপের কথা বলছেন, স্কেল ম্যাপের কথা বলছেন। আরে স্কেল ম্যাপ এটা ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট তারা দেখবে। তো তার নিয়েও নানাভাবে চেষ্টা করেছে। যখন দেখলো যে না, আরে এটা তো অসুবিধায় পড়ে গেলাম, তাড়াতাড়ি বলছে ঠিক আছে আমরা দেখবো, করে চলে গেলেন আরেক জায়গায়। এইভাবে একের পর এক যে কিভাবে বিভ্রান্ত করা যায় এই কাজটা করে। শহর আগরতলা থেকে বেআইনি দখলদারদের উচ্ছেদের বিষয়টি নিয়ে বিরোধী দল সিপিআইএম এর বিভিন্ন মন্তব্যে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2016 সালে বামফ্রন্ট সরকার নিজেরাই উচ্ছেদ অভিযান সংগঠিত করে, অথচ এবার এই বিষয়টি নিয়ে দ্বিচারিতা করছে সিপিআইএম বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মিউনিসিপ্যালিটির মধ্যে বেআইনিভাবে যারা বসেছিল তাদেরকে আজকে মিউনিসিপ্যালিটির থেকে তাদেরকে উচ্ছেদ করেছে। জনসাধারণের অসুবিধা হচ্ছিল, তাদেরকে পুনর্বাসনের যে বিষয় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু কি বলছেন, বলার জন্য বলতেই হবে। আর আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওনাদেরকে তড়িঘড়ি করে বলবেন যে এটা প্রেস কনফারেন্স হবে, আসুন। কি না, আমরা এটা বুঝি জনসাধারণ রাস্তা দিয়ে তার যে ফুটপাত দিয়ে হাঁটা উচিত, রাস্তার মধ্যে দখল করা উচিত নয়, সব বলবে, বলার পর্বে তবে তবে আবার একটা তবে বা কিন্তু ইত্যাদি লেখা। অদ্ভুত দ্বিচারিতার মানে আজকে একটা নিউজ পেপার আমি দেখছিলাম 2016 সালে উনাদের সময় উচ্ছেদের সময় উনাদের যে উচ্ছেদের সে ফটো ছাপিয়েছে একটা নিউজ পেপার আজকে দেখলাম। আর আজকে উনারা সেই উচ্ছেদের এগেইনস্টে আজকে বলছেন কিভাবে ক্ষমতা দখল করবে আর কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে। নতুন জেনারেশন আসছে, 5 বছর পর পর নতুন যারা ভোটার হচ্ছেন ওনারা তো এইসব জানেন না। কিন্তু যখন এই পিকচারগুলো দেখবেন, তৎকালীন সময়ে যেভাবে খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং যেভাবে আমাদের মা বোনদের উপর অত্যাচার এবং বিরোধী দল করার অপরাধে যেভাবে অত্যাচার করা হয়েছে, সেইগুলোর পিকচারগুলো যদি দেখানো হয় তাদের লজ্জার, তারপরে কোনো অবস্থায় তারা কিন্তু লজ্জিত হন না। তারপরেও বলবেন যে এখানে জল নেই, এখানে গ্যাস নেই, এখানে চাকরি নেই, কর্মসংস্থান নেই ইত্যাদি। মুখস্থ করা কতগুলো জিনিস আছে, সেইগুলো নিয়ে সারাক্ষণ ওনাদের কাজ। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে ধারাবাহিকভাবে মেগা যোগদান সভা করে চলেছে ভারতীয় জনতা পার্টি। প্রতিটি সভাতে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতিদের উন্নয়নে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সমর্থক বাস্তবায়নে উদ্দেশ্যে এডিসিতে বিজেপি প্রশাসন একান্ত প্রয়োজন বলে দিনের জনসভায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
হাওড়া মার্কেট ভাঙনের পর সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে বাজার এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে 1 মাসের মধ্যে প্রকৃত লাইসেন্সধারী ব্যবসায়ীদের জন্য নতুন দোকান ঘর নির্মাণের আশ্বাস দেন তিনি। হাওড়া মার্কেট ভাঙার পর রবিবার বাজার এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও দাবি দাওয়া শোনেন তিনি। বাজার চত্বরে ঘুরে বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্রকৃত ও বৈধ লাইসেন্সধারী দোকানদারদের জন্য 1 মাসের মধ্যেই নতুন করে দোকানঘর নির্মাণ করে দেওয়ার পুর নিগমের প্রতিবদ্ধতার কথা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। হাওড়া মার্কেটে বহু পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। ভাঙনের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের দিকটি খতিয়ে দেখছে পুর নিগম। লাইসেন্স যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে নির্মাণ কাজ শুরু করা হবে, যাতে বৈধ ব্যবসায়ীরা আবার ফিরতে পারেন তাদের স্বাভাবিকভাবে পেশায়। এর মধ্যে আমরা চেষ্টা করব তারা যাতে পুনরায় ব্যবসা করতে পারেন। আমি বলবো যে পুনর্বাসনের বিষয়টা আমরা আগরতলা পৌর নিগম, আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির নেত্রী সরকার সবসময় যখনই আমরা এই ধরনের প্রকল্প ঘোষণা করি তখনই আমরা পুনর্বাসন করার কিন্তু যাদেরকে যারা আমাদের সহযোগিতা করবে, যারা কোনো রাজনৈতিক দলের বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করবে তাদেরকে আমরা কোনো সুযোগ দেবো না। এমনিতেই এটা পরিষ্কার যে যারাই শহরে বিভিন্ন প্রান্তে বসেন তারা গরিব হলেও তারা বেআইনি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে তারা কিন্তু দখল করে রেখেছে। কাজে সেই দিকটা এটা ক্লিয়ার যে তারা বেআইনিভাবে বসেছেন। এবং বেআইনি লোককে আইনি করার ক্ষেত্রে আমাদেরও জায়গা সংস্থান থাকতে হবে, কিছুটা আইনগত ব্যবস্থা থাকতে হবে। কারণ আজকে যাকে উঠালাম পরের দিন এটা ব্যাড প্র্যাকটিস আগরতলা শহরে। আমি আগরতলা শহরে অনেক আগে থেকে এই ধরনের হকার, বেআইনি হকার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু পুনর্বার তাকে যাকে উচ্ছেদ করা হয় তাকে পুনর্বার পরে আরেক পরিবার এসে বসে যেত। এখন সরকার দায়বদ্ধতা হয়ে গেছে যে রাস্তায় বসবে তাকে 50 লক্ষ টাকার ঘর জায়গা দিয়ে দাও। এটা চলতে পারে না, এটা সভ্য শহরেই হয় না। তবু আমরা চেষ্টা করবো, যেহেতু বললাম তো আমাদের সরকার, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গরিব অংশ মানুষ যাতে কিছু ব্যবসা করতে পারেন, ক্ষুদ্র ব্যবসা বিশেষ করে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যে স্বনিধি প্রকল্পের মাধ্যমে যে স্ট্রিট ভেন্ডারদের আমরা ব্যবস্থা করে, কিন্তু তার মানে এই না লাইসেন্স পাওয়া। এখানে যারা এখন কথা বলছেন এই স্ট্রিট ভেন্ডারদের পক্ষ হয়ে, তো এই রাজ্যের ইতিহাস মানুষ জানে। যখন এই উড়ালপুলটা হয়েছিল তখন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছিল বিনা নোটিশে, বুলডোজার চালিয়ে দিয়েছিল, যারা আজকে হকারদের কথা বলছেন। এবং আগরতলা শহরে এখন তো আমরা পুনর্বাসন দিই, এটার জন্য আমরা কয়েক কোটি টাকা খরচ করে পুনর্বাসনের ব্যবস্থা করছি। আপনাদের বটতলা যারা উচ্ছেদ করেছিলাম মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ মনে আছে, কিছুদিন আগে, 1 বছর আগে তারা সেদিনই পেয়ে যেতেন। তারা রাজনৈতিক দলে যায়, ভোটে যায়, আলটিমেটলি বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক দলগুলি ওদেরকে ব্যবহার করে। আমি বলবো কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, পুরো ব্যবসায়ী আগরতলা শহরবাসী যাতে এই রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা স্বার্থের জন্য যারা কাজ করছেন, এই হকারকে মিথ্যা কথা বলিয়ে রাস্তা বসে দিয়েছেন, বলেছেন যে পৌর নিগমের সঙ্গে যোগাযোগ আছে, মেয়রের সঙ্গে যোগাযোগ আছে, সরকারের সঙ্গে আমরা আছি, দল করি, কাজে উঠতে হবে না, এই বিষয় নয়। কিন্তু এখানে দল বিষয় নয়, এখানে হচ্ছে শহরকে পরিচ্ছন্ন রাখা, শহরবাসীকে যাতে স্বাচ্ছন্দ্যে পুরো নাগরিক পরিষেবা তারা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকার এবং আমরা চেষ্টা করি। এবং আপনাকে নতুনভাবে আমরা স্মার্ট সিটি মিশন দেখবেন, এই যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কের, এটা কত সুন্দর দেখার জিনিস হচ্ছে। ভাঙনের পর থেকে বাজার এলাকার দোকানদারদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়। দোকান ভাঙনে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে তাদের রোজগার। প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরো সংকটজনক হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে মেয়রের পরিদর্শন ও আশ্বাস কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে বলে মত ব্যবসায়ীদের একাংশের। আমরা সে কথা খুব বিশ্বাস করছি, খুব আস্থা আছে। তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে আমরা নিজে কইছে তাও আমরা খুশি, যার ফলে আমরা নিজেরা বাইকে নিছি। আমরা কথা হচ্ছে আমরা যাতে একটু তাড়াতাড়ি এদিকে অতীতে একাধিক পুনর্বাসন প্রকল্পে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নে বিলম্ব হয়েছে। বিশেষ করে প্রকৃত লাইসেন্সধারী নির্ধারণের প্রক্রিয়া দীর্ঘায়িত হলে পুরো উদ্যোগ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একাংশ। বাজার এলাকার তালিকা ও লাইসেন্স সংক্রান্ত নথি যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের কাজ এগোনো হবে। নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরেই দোকান ঘর নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে পুর নিগম কর্তৃপক্ষ। হাওড়া মার্কেট সহ শহরের বিভিন্ন এলাকায় অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপ বাড়ছে প্রশাসনের উপর। এই ক্ষেত্রে পুনর্বাসনের স্পষ্ট রূপরেখা ও সময়সীমা প্রকাশের দাবি তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 12ই ফেব্রুয়ারি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটে সামিল হবে ব্যাংকিং ক্ষেত্র। এক্ষেত্রে সামিল হবে ত্রিপুরা ব্যাংক কর্মীরাও।
রবিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা। রবিবার রাজধানী আগরতলায় আয়োজিত হয় অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার 8ম ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলন করেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। ত্রিপুরাতেও ব্যাংকিং শিল্প থাকলেও ক্রেডিট রেশিও খুব কম বলে এদিন জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। নতুন শ্রম কোড লাগু করার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ত্রিপুরার মতো রাজ্যে বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। আগামী 12ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের গুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটে সামিল হবে ত্রিপুরা ব্যাংকিং শিল্প বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। So we want more loans to be given in Tripura, more branches should be opened, and banks should help the development of the economy in Tripura. Then we are asking that the government should not go ahead with the labor reforms. अभी इन्फॉर्म किया, गजट नोटिफिकेशन भी आ गया. They are bringing new labor codes, labor rights, right to form union, right to strike, working hours, wages, new jobs. All these things are being diluted. Instead of permanent job, they want to give fixed term jobs. So all these things are मजदूर को विरोध में होगा. So we are resisting that. On the 12th of February 12 तारीख को पूरा इंडिया में 4 lakh employees and officers will be going on strike. In the conference today, we have decided to implement this strike very successfully in Tripura. ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে প্রয়োজনে আবারও ধর্মঘট ডাকা হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এছাড়া ত্রিপুরা সহ গোটা দেশে ব্যাংকিং খাতে প্রচুর শূন্য পদ থাকলেও এই ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না বলে দিন জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। From the AIBA and Tripura Provincial Bank Employees Association, we are opposing any attempt to privatize the banks. We have decided today, if there is any attempt to privatize any bank, then immediately we will be going on strike in the banking industry. Secondly, we are finding that banks are meant to serve the people. There are 80 crores of customers in the banks. So उनको सर्विस देना है. सर्विस देने का हमको बैंक्स के अंदर आदमी चाहिए. We are finding that in the banks, the number of employees are being reduced. Permanent employees are reduced. Vacancies are not filled up because they want to give these jobs on contract basis, on outsourced basis. We are opposing that. We have been asking for adequate recruitment in the banks. In our country, educated young people are more in number. Easily we can give them job. But managements are not doing. And so in the conference we have decided adequate recruitment. উল্লেখ করা যেতে পারে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা AIBEA 1946 সাল থেকে ভারতের ব্যাংক কর্মচারীদের একটি প্রাচীনতম এবং বৃহত্তম জাতীয় ট্রেড ইউনিয়ন। দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে যেখানে কাজ করছে ব্যাংক, সেই ক্ষেত্রে ব্যাংক কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে কোনো রকম আপোষ করা হবে না বলে জানিয়েছে সংগঠন। ব্যাংকিং শিল্পকে রক্ষা করতে 12ই ফেব্রুয়ারি ট্রেড ইউনিয়নের ডাকা এই ধর্মঘটে সামিল হবে দেশের 4 লক্ষ ব্যাংক কর্মচারী বলে এদিন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মনরেগা পুনর্বহালের দাবিতে আগামী 16ই ফেব্রুয়ারি লোকভবন অভিযান করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ভিবিজি রামজি আইন প্রত্যাহার এবং মনরেগা প্রকল্প পুনর্বহালের দাবিতে আগামী 16ই ফেব্রুয়ারি লোকভবন অভিযান সংগঠিত করা হবে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে যে 9 লক্ষ রেগার জব কার্ড বাতিল করা হয়েছে তাদেরকেও এই অভিযানে সামিল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যপালের যে রাজভবন আমরা অভিযান করব, রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করব, মনরেগাকে পুনর্বহাল করার দাবির সপক্ষে। এই কর্মসূচি সারা রাজ্য থেকে আমাদের নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা যেমন আসবে, সঙ্গে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের যেখানে আমাদের প্রধানরা, উপপ্রধানরা বা সদস্যরা আছেন তারাও আসবেন। মনরেগার যারা কাজের সঙ্গে যুক্ত
এদের একটা অংশকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করাবো। সরকার হারিয়েছে, এই সরকার কেন্দ্রে কথা হওয়ার পর শেষে 10টি তারা বাতিল করেছে। আমাদের রাজ্য প্রায় 9 লক্ষাধিক জব কার্ড হারিয়েছে। জব কার্ড হারা সমস্ত যারা সংস্থার সঙ্গে ছিল নারী পুরুষ তাদের এই কর্মসূচিতে তাদেরকে জানা হয়েছে। আমরা আশা করছি মনরেগা বাতিল করে নতুন ভিভ জিরা প্রণয়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করা হয়েছে। যেভাবে এই মন্ডলে যে বাবালিকে কর্মীয় সরকার তাদের ক্ষমতা কুক্ষি করছে প্রত্যালোচনা করে মনরেগা তাদের প্রকল্প সারা দেশে আনতে চাইছি। আর সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও আমরা এই আন্দোলনকে আরো বেমান করার লক্ষ্যে 16ই ফেব্রুয়ারি কর্মসূচিতে আমরা যাচ্ছি। শুধু তাই নয়, 16 ফেব্রুয়ারি লোকভবনের মাধ্যমে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়, যেখানে মনরেগা প্রকল্পকে রক্ষা ও শক্তিরা তুলে ধরবে প্রদেশ কংগ্রেস। এই অভিযানটি সর্বভারতীয় কংগ্রেস কমিটি 45 দিনে মনরেগা বাঁচানোর অঙ্ক 10ই জানুয়ারি শুরু হয়েছে। প্রতি জেলা ম্যাজিস্ট্রেটে এই বিষয় দেওয়া হয়েছে স্মারক। অভিযান তদারকির জন্য একটি রাজ্য স্তরের সব কমিটি গঠন করেছে বলে দিন জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। ব্যুরো রিপোর্ট। কুমার বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্য আতল হাতি তার বনের সাপ্লাইকায় গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণ হতে হয়েছেন 60 এক ব্যক্তি। ঘটনাটির পরে সামনে আরো বন্য হাতি এবং মানুষের সংখ্যার ভয়াবহতা। তেলিয়ামুড়া মহকুমার চাকমাখার বনাঞ্চল চাম্পলাই এলাকায় বড়দল হাতির হামলায় গুরুতর স্থানীয় শ্বাসকষ্ট এক গরুকে গিয়ে বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা তিনি। কোন জায়গাতে টোকান জঙ্গল থেকে জায়গার নাম কি? তোমার নাম কি? বলে কি সেটা গেছিল কয়টা বলো সেটা পাইছো তারপরে আমি বন কর্মী পুলিশ আইডি গেছে কোন হসপিটাল অবস্থা কিরকম? বেশি ভালো না। তাদের কি রেফার আছে? তোমার কি হয়? বাবা। তোমার বাবা হয়? এটি তেলিয়ামুড়া ও সংলগ্ন বনাঞ্চল দীর্ঘদিন ধরে চলতে থাকা বন্য হাতি এবং মানুষের সংঘাতে আরেকটি উদ্বেগজনক অধ্যায়। কয়েক বছর ধরে হাতির দল ঢুকে পড়ে লোকালয়ে ফসলের ক্ষয়ক্ষতি ঘর ভাঙচুর থেকে শুরু করে ঘটে মানুষের প্রাণহানির ঘটনা। তবুও পরিস্থিতির স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ ক্রমশ গভীর হচ্ছে আতঙ্ক। তার সঙ্গে সঙ্গে আমি ধনঞ্জয় বিশ্বাস রুগীরা আমি দেখলাম রুগীর কোমরের নিচের অংশে আমরা যে অংশটা, তারপরে পুরোর অংশে খাইয়ের মধ্যে ব্যথা পাইছে তাই, তারপর বুকের মধ্যেও কিছুটা ব্যথা পাইছে তাই না। তো সকাল থেকে যেহেতু কোনো কিছু খাইনি উনি, তো কিছুটা শারীরিক কন্ডিশন কিছুটা দুর্বলতা আছে, বাকি উনি ঠিকঠাক এখন। আর আমরা অ্যাডমিট করছি হসপিটালে, আর হসপিটালের আয়ুষ্মান যোজনা থেকে আমরা সবকিছু দিচ্ছি। এই সমস্যার মূল কারণ বনাঞ্চল সংকোচন, প্রাকৃতিক হাতির করিডোর ধ্বংস এবং খাদ্য ও জলের অভাব বলে মনে করছে বিশেষজ্ঞরা। বনভূমির উপর বাড়তে থাকা মানবিক চাপের ফলে হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে তারা লোকালয়ের দিকে চলে আসছে, যা অনিবার্যভাবে জন্ম দিচ্ছে সংঘাতের। প্রশাসন ও বন দফতর মূলত ঘটনাকেন্দ্রিক প্রক্রিয়াতেই সীমাবদ্ধ থাকছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ বা চিকিৎসার ব্যবস্থা করা হলেও আগাম সতর্কতা, নজরদারি কিংবা হাতির গতিপথ চিহ্নিত করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা রূপায়িত হচ্ছে না কার্যকরভাবে। বনাঞ্চল সংলগ্ন গ্রামগুলিতে এখনো পর্যন্ত সতর্কতা ব্যবস্থা, প্রশিক্ষণ, দ্রুত প্রক্রিয়া দল বা কার্যকর আলোকসজ্জার ব্যবস্থা নেই বলে অভিযোগ। এ প্রেক্ষাপটে চাম্পলাইয়ের ঘটনা আবারও প্রশ্ন তুলেছে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়টি নিয়ে। শুধু হাতি তাড়ানো নয়, বরং তাদের প্রাকৃতিক করিডোর পুনরুদ্ধার, বন সংরক্ষণ এবং স্থানীয় মানুষকে সচেতন ও সুরক্ষিত রাখার জন্য সমন্বিত নীতি গ্রহণ করা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট এলাকার মানুষ। সময় থাকতে কার্যকর ও সুসংহত উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা থেকেই যাবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে ক্রীড়া জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ত্রিপুরা স্টেট গেমস। অলিম্পিয়ান দীপা কর্মকারের উপস্থিতিতে লোগো উন্মোচনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো রবিবার।
ত্রিপুরায় ক্রীড়া জগতের জন্য এক নতুন দিগন্তের সূচনা হলো রবিবার। আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ত্রিপুরা স্টেট গেমসের লোগো। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা দেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অলিম্পিয়ান দীপা কর্মকার। আমাদের একান্তভাবে কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুতেই আমরা এই স্টেট গেমকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। অনেক ভুল ত্রুটি থাকবে। প্রথমবারের মতো আমরা কাজ করছি, আর অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা তাদের কিন্তু প্রচুর দায়িত্ব এই গেমটাকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রথমবারের মতো সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন। আর আমার এখানে আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে ত্রিপুরা স্টেটস গেমস। এবারের গেমসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3000 ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। মোট 18টি ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা, প্রতিভা ও শারীরিক সক্ষমতার প্রমাণ দেবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। এই স্টেট গেমসের মূল লক্ষ্য শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা বলেও জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস রাজ্যে হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় 3000 ক্রীড়াবিদ এই গেমসে অংশ। এটা ঐতিহাসিক। একটু আগে বললেন দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের প্রেসিডেন্ট, যে ঐতিহাসিক ব্যাপার। পুরোটাই অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোঅপারেশন রেখে, এবং আমরা ঘোষণা হয়েছে, আপনারা শুনেছেন যে স্টিয়ারিং কমিটি আমরা প্রস্তাবিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি, উনি একজন স্পোর্টস লাভার, স্পোর্টস ব্যক্তিত্ব। ওনাকে চিফ প্যাট্রন করে মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা সাহেবকে চেয়ারম্যান করে আমরা অর্গানাইজিং কমিটি ফুল ফর্ম হতে যাচ্ছে আমরা। এবং যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হয়েছেন সর্বশ্রী রতন শাহ মহোদয়, এবং জয়েন্ট টুর্নামেন্ট কনভেনার হয়েছে আমাদের স্বপন শাহ মহোদয়, উনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব। আমরা এই গেমসকে সাকসেস করব। একটু আগে যেটা রতন শাহজি বলেছিলেন চ্যালেঞ্জ ছিল, এবং দীপা কর্মকার মহোদয় বলেছেন আগামী প্রজন্মের জন্য এই স্টেট গেমস করা হচ্ছে। এই প্রথমবারের মতো এই রাজ্যে 18টা ইভেন্ট হচ্ছে, যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 3000 ক্রীড়া ব্যক্তিত্ব এখানে অংশগ্রহণ করবে। এটা ঐতিহাসিক ব্যাপার, আর ঐতিহাসিক সাক্ষী হতে চলছে ক্রীড়া জগৎ আগামী 22 তারিখ। ধন্যবাদ। গ্রাম থেকে শহর, রাজ্যের প্রতিটি স্তরের তরুণ তরুণীদের মধ্যে ক্রীড়া চেতনা জাগ্রত করতে এই টুর্নামেন্ট বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা। সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। নিরাপত্তা, আবাসন ও ক্রীড়া পরিকাঠামোর দিকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। জিমন্যাস্টিক্স, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স এবং মতো মোট 18টি ঐতিহ্যবাহী ইভেন্টগুলি নিয়ে রাজ্যে প্রথমবার আয়োজিত হবে ত্রিপুরা স্টেট গেমস। রিপোর্ট নিউজ নাও। হ্যাঁ, হতো সবখানে করছি পরবর্তী এবং রাখার জন্য অভিযোগ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।